স্বাগত। এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমেদ। বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন এবং মন্ত্রিসভা রদবদল সম্পন্ন হলো, যা নিয়ে আলোচনা এখনও চলমান। কেননা এর মধ্যে দিয়ে ইঙ্গিত আছে গুরুত্বপূর্ণ বাকবদলের। এসব ছাড়াও সমসাময়িক রাজনীতির অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগ দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। আর যেমনটি বলছিলাম যে আমাদের আরেকজন সহ-আলোচক আসাদুজ্জামান রিপন আমাদের সাথে শীঘ্রই যোগ দেবেন। যে রাষ্ট্রপতি নির্বাচন তো আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন এবং আজকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। তো এখন এর আগে যে আলোচনাটা হচ্ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন তো হলো না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন ব্যক্তি। এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যপরিধি বা অন্যান্য ক্ষমতা যেভাবে আছে এটা যদি পরিবর্তন না হয়, একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিত্ব রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, এতে দেশের শাসন ব্যবস্থা, গণতন্ত্র আনা এবং সুশাসন প্রতিষ্ঠায় আসলে ভূমিকা রাখা যাবে কি যদি না পরিবর্তন হয়? প্রথমত যে পরিবর্তনের আপনি ইঙ্গিত দিচ্ছেন বা যে পরিবর্তন সংস্কারে আলোচনা হয়েছিল, অথবা যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, তো সেই বিষয়গুলো নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, অনেক পানি ঘোলা করা হয়েছে। তো শেষ পর্যন্ত তো ওই সংস্কারটা হয়নি, হওয়ার কথাও নয়। নাকচও হয়নি, হওয়ার কথা নয়, নাকচ তো হয়নি। এখন তো একটা নির্বাচন হয়ে গেছে, সো 5 ইয়ার্সে তো আর ভারসাম্য পরেও হতে পারে, বাট এখন আমরা যেটাতে আছে আগে যা ছিল তাই আছে। তো এখন আপনি দেশে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি চলছে, এটাকে আমরা বলি সংসদীয় শাসন ব্যবস্থা। তো পৃথিবীর অনেক দেশেই তো সংসদীয় শাসন ব্যবস্থা আছে। তো পৃথিবীর কোন দেশে, মানে যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি ওয়ার্ক করে, কোন দেশে রাষ্ট্রপতি বা কুইন কিংকে ক্ষমতা দেওয়া হয়েছে ভারসাম্য করার জন্য? এই ক্ষমতা তো পৃথিবীর কোথাও দেওয়া হয়নি। সুতরাং আমাদের দেশে যারা রাষ্ট্রপতিকে আরও ক্ষমতায়িত করতে চান, তাদেরকে তাহলে প্রস্তাবটাকে শুধরাই নিতে হবে, মানে তাদের প্রস্তাব সংস্কার করতে হবে সোজা হিসাব। হয় আপনি বলেন যে আমরা আমেরিকান সিস্টেম চাই, আমেরিকা যেমন রাষ্ট্রপতি আছে, মানে প্রেসিডেন্ট আছে, দুটা আছে, সিনেট আছে, এবং হাউস অফ আছে, তো দুটা হাউস আছে, এবং তারপরে আপনার বিচার বিভাগ আছে। তো ওখানে ব্যালেন্স অফ পাওয়ারটা ওই সিস্টেমে আছে। তো আপনি সেরকম একটা ব্যবস্থা তাহলে চান, অথবা আপনি ফ্রেঞ্চ মডেল চাইতে পারেন, যেখানে রাষ্ট্রপতিও নির্বাচিত হয় এবং সংসদও নির্বাচিত হয়, সংসদের প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হয়। তো আপনি যদি এই সিস্টেম চেঞ্জ করেন, তখন আপনি ক্ষমতার ভারসাম্য নিয়ে একটা আলাপ আলোচনা করলে ওটা বোঝা যায় যে আমরা ঠিক ট্র্যাকে আছি। বাট বর্তমান যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, সেখানে এই বিষয়টা আলোচনা করে অযথা আলোচনা হবে এবং এখানে তেমন বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আপনি যেটা বলছিলেন যে ফখরুল সাহেব কি পারবেন সুশাসন, মানে তিনি তো সজ্জন, আমরা আশাবাদী হয়েছি, গণমাধ্যমে তার প্রেস ওয়ার্ড দিয়ে অনেক দিন ধরে রাজনীতি করেছেন, রাজনীতি তার অনেক অবদান আছে, অনেক যন্ত্রণা ভোগ করেছেন রাজনীতির জন্য, নির্যাতন ভোগ করেছেন, কারাবরণ করেছেন, 100টার বেশি মামলা ছিল তার নামে। তো এই সব আমরা জানি। বাট উনি তো এখন রাষ্ট্রপতি, ওনাকে রাষ্ট্রপতির যে আমাদের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানের মধ্যেই ওনাকে চলতে হবে। তো বাংলাদেশের সুশাসন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা বা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, এই পুরো বিষয়গুলো কিন্তু আমাদের সরকারের উপর নির্ভর করে, মানে যে সরকারটা এখন নির্বাচিত হয়েছে এবং যারা দেশ পরিচালনা করছেন, মানে এক্সিকিউটিভ বডির উপর নির্ভর করে। সুতরাং সুশাসনের ব্যাপারে রাষ্ট্রপতিকে হঠাৎ করে দায়িত্ব দিতে হবে বা দায়িত্ব নেবেন উনি, এরকমটা মনে করার কোনো কারণ নেই। আমাদের রাষ্ট্রপতির যা যা কাজ আছে ওটা 48 অনুচ্ছেদে আছে। 48 অনুচ্ছেদে 1, 2, 3, 4, 5 আছে। তাহলে তো 1, 2, 3, 4 আমি শেষ করে দিচ্ছি। 1, 2, 3, 4 যা যা আছে ওগুলো আমরা মোটামুটি জানি। 5টা আমরা খুব ভালোভাবে পড়ি না অনেক সময়। তাহলে আছে, কিন্তু রাষ্ট্রপতির কাছে এইটুক আছে যে রাষ্ট্রপতির কাছে আপনার প্রধানমন্ত্রীকে রিপোর্ট করতে হবে। যদি বিদেশে যান প্রধানমন্ত্রী, এসে সেগুলো আমরা জানি, কিন্তু যদি মির্জা ফখরুল না হয় অন্য কেউ হতো, তাহলে তো দায়িত্ব পরিধি যেমন আইন দ্বারা নির্দিষ্ট করা, তাহলে পরিবর্তন কোথায় হতো? ব্যক্তির কারণে কি পরিবর্তন? 55 বছরে আমি যে জায়গায় ছিলাম সেটা শেষ করি। 55 বছরে কোনো রাষ্ট্রপতি এই 48-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী কোনো কিছু
তার ওটা তো আছেই যে আপনি রিপোর্ট করবেন, দেশের নীতি নির্ধারণী বিষয়গুলো রিপোর্ট করবেন। সেটা মাঝে মাঝে আমরা হতে দেখেছি, আর অধিকাংশ সময় হতে দেখিনি। আমরা তো ডক্টর ইউনিভার্সিটির সময় একবারও এটা হতে দেখিনি। তো আপনি এই জিনিসটা আছে। তার সাথে লাস্ট লাইনটা হলো যে রাষ্ট্রপতি যদি মনে করেন কোনো একটা বিষয়ে আলোচনা করা দরকার দেশের জন্য, দেশের স্বার্থে, তাহলে তিনি ওটা প্রধানমন্ত্রীকে রেফার করতে পারেন এবং প্রধানমন্ত্রী এটা ক্যাবিনেটে আলোচনা করবেন। তা আমরা 55 বছরে এটা করতে দেখিনি। আমরা শুধু শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি জননিরাপত্তা আইন বিলটা সংসদে ফেরত পাঠানো কিছু তার অবজারভেশন দিয়ে। তো সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে এখনো আছে। আপনি যা যা বলছেন যে রাষ্ট্রপতি যদি মনে করেন তার কিছু করণীয় আছে, উনি কিন্তু এটা করতে পারবেন, কিন্তু উনি কতটা করবেন সেটা তো ওনার উপরে নির্ভর করবে। ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জনাব রিপন, আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম হচ্ছে রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন, তো রাষ্ট্রপতির যে সেই ক্ষমতা, সেখানে তার যে সীমাবদ্ধতা, সেগুলোর মানে ব্যতি রেখে বা সেগুলো পাশে রেখে একজন ব্যক্তি মির্জা ফখরুল যখন রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, সারা দেশবাসী আশাবাদী হয়েছে যে আমরা ভিন্ন কিছু দেখব, বা যেখানে রাষ্ট্র বা সরকার, যেখানে সরকার প্রধান বা সরকার ব্যবস্থা কোথাও ত্রুটি বিচ্যুতি হয়, সেখানে রাষ্ট্রপতি সরাসরি ইন্টারভেন করার হয়তো সুযোগ নেই, কিন্তু কথা হচ্ছে তিনি যেহেতু রাষ্ট্রের অভিভাবক, তিনি সরকারকে সুপথে চলার জন্য মাঝে মাঝে হয়তো উপদেশ দেবেন। তো সেইখানে মির্জা ফখরুল কি পার্থক্য আনয়ন করতে পারেন পূর্বের যেসব রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন? আপনি কি মনে করেন, বা আপনার কি বক্তব্য? ধন্যবাদ আপনাকে। এই আলোচনাটা কেন? বাংলাদেশের একটা সংবিধান আছে, যেই সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন এবং শপথ গ্রহণ করেছেন উনি, এবং যে বিষয়গুলো উনি অঙ্গীকার করেছেন, তার বাইরে তো আমার আপনার কারো কিছু প্রত্যাশা করা উচিত না। মনে রাখতে হবে যে বাংলাদেশে, ভারতে আমাদের যে সাংবিধানিক কাঠামো, সেখানে রাষ্ট্রপতির কিছু দায়িত্ব কর্তব্য অ্যাবসলিউটলি ডিফাইন করা আছে, এবং উনি সেটা জেনে বুঝেই তিনি মানে রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করতে সম্মতি জানিয়েছেন। শুধু ওনার কাছে আপনি স্পেশাল কিছু চাবেন কারণ বিয়ন্ড দ্য কনস্টিটিউশন, অথবা আপনি যে শব্দটা উচ্চারণ করছেন সীমাবদ্ধতা নাই। আমাদের যে সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে তো কোনো সীমাবদ্ধতা নাই। রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য সংবিধানে স্বীকৃত, ওয়েল ডিফাইন্ড। তিনি সেই দায়িত্বটি ডিসচার্জ করবেন। যেমন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, তিনি তার দায়িত্ব পালন করেন। এখন কি আপনি একটা অভ্যুত্থান হয়েছে এবং কিছু জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আপনি কি সংবিধানের বাইরে তার কাছে কিছু? না, মোটেই না, সংবিধানের বাইরে না, কিন্তু সংবিধানও তো অ্যাবসোলিউট না, সংবিধান তো পরিবর্তন হয়। তো যখন পরিবর্তন হবে, সেখানে যদি দেশ যদি জাতীয় সংসদ যদি রাষ্ট্রপতিকে আরও কিছু দায়িত্ব অর্পণ করেন, তিনি সেটা ডিসচার্জ করবেন। কিন্তু আমরা যে কথাগুলো আলোচনায় নিয়ে আসছি, রিসেন্টলি আমি নির্বাচিত হওয়ার আগে, উনি নির্বাচিত হওয়ার আগে যখন রাষ্ট্রপতি নির্বাচনে যখন প্রশ্নটা আসলো, তখন থেকেই এক ধরনের একটা আলোচনা শুরু, পার্টিকুলার উনি নির্বাচিত হওয়ার পরে এর বাইরে জন্য তিনি কিছু করবেন কিনা, তিনি এটা করতে নো ওয়ে। না, দায়িত্বের ভিতর থেকে অনেক কিছু করা আছে, যেটা একটা অন্তত উল্লেখ করেছে। দায়িত্বের মধ্যে থেকেই তিনি নিঃসন্দেহে, আমি মনে করি যে তিনি তার কর্তব্য দায়িত্ব অনুযায়ী সংবিধানের পরিধির ভেতর থেকে তিনি নিশ্চয়ই সর্বোচ্চটুকু দেবেন। যেমন যে জননিরাপত্তা বিলের কথা বললো, 55 বছর ইতিহাসে একটা মাত্র বিল। যদি কখনো কোনো রাষ্ট্রপতির কাছে যদি বিবেচিত হয় যে আইনটি আরেকটু পরিমার্জিত হওয়া উচিত, এটা পার্লামেন্টের মেম্বাররা আবার বিবেচনা করতে পারে। ইভেন কোন রাষ্ট্রপতি খুনির আসামিকে মানে দণ্ড মকুব করেছেন, সেটা নিয়ে সমালোচনা হয়েছে। এবং হ্যাঁ, সেটা ওনার এখতিয়ার ব্যাপার, কিন্তু এখন কত উনি এখতিয়ারটা কার বেলায় এখতিয়ারটা খাটাবেন বা কার বেলায় খাটাবেন না, এই পরিমিতি বোধ, এই বিবেচনা বোধ তো আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আশা করতেই পারি। হ্যাঁ, তাই না? আমি নিশ্চয়ই মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ব্যক্তি জীবনে শিক্ষকতা করেছেন, একসময় মানে ছাত্র রাজনীতিও করেছেন, 60-এর দশকের শেষ প্রান্তে করেছেন, তিনি স্থানীয় সরকারে কাজ করেছেন, তিনি একটা বড় রাজনৈতিক দলের বলা যেতে পারে একেবারেই মানে দ্বিতীয় সর্বোচ্চ নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন। তার ত্যাগ বলেন, তার কমিটমেন্ট বলেন, সব কিছু দিয়ে তিনি একজন সজ্জন মানুষ, একজন ভালো বাবা, দলীয় নেতাকর্মীদের কাছে অভিভাবকের মতো। কালকে একটা আলোচনায় একজন খুব ভালো ব্যাখ্যা দিলেন, সেটা লোভ সম্বরণ করতে পারি না, ওটা আবার বিরক্তি করতে। যেমন বলেছেন, উনি অনেক কর্মীর ব্যথায়
কর্মীদের উপর যে নিপীড়ন নির্যাতন হতো, এটা তিনি শোনার পর অনেক সময় কেঁদে ফেলতেন। রাজনৈতিক নেতারা কেউ কেউ আবার এটা বলতো যে রাজনৈতিক নেতারা কাঁদবেন কেন? রাজনৈতিক নেতারা কি সংবেদনশীলতার উপরে বাইরে? তার মধ্যে কি সংবেদনশীলতা থাকতে পারে না? তিনি যখন চিন্তা করেন আমার একজন ছাত্রকর্মী আমার সন্তানের মতো, তার উপর দিয়ে এইরকম একটা নিগ্রহ গিয়েছে, এরকম একটা নিপীড়নের সম্মুখীন সে হয়েছে, এই কথাগুলো যখন তিনি শোনেন বা শুনতেন, তখন তিনি মানে ব্যথিত হতেন, কাতর হতেন, এবং মানে কখনো কখনো মানে দুফোঁটা চোখের পানি তার চলে আসতো। তার মানে এটা হচ্ছে যে একটা ভালো মানুষেরও একটা প্রতিচ্ছবি এটা, তাই না? তো বলে সব কিছু মিলিয়ে তিনি একজন মানবিক রাষ্ট্রপতিও মানে হয়ে উঠবেন। এবং তারপরে আমি যে কথাটি বারবার মনে করিয়ে দিতে চাই, তিনি তার সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই, সংবিধানের বাইরে নিশ্চয়ই তার কোনো যাওয়ার সুযোগ নেই, এবং সেটাকে আমরা সীমাবদ্ধতা বলবো না, নিঃসন্দেহে এই আলোচনাটা আমরা তুলব না। মনে রাখতে হবে যে বাংলাদেশ হচ্ছে একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার কাঠামোর একটি রাষ্ট্র। এখানে রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য সংবিধান একেবারে ডিফাইন করে নির্দিষ্ট করে দিয়েছে। যেমন আমি ভারতের কথা বললাম, পৃথিবীর এরকম অনেক আপনার ব্রিটেনের রানীর নামই তো সব কিছু হয়। তো ব্রিটেনের রানী কি অনেক কিছু করতে পারেন না? ও দেশের সংবিধান, ও দেশের রাষ্ট্র কাঠামো ঠিক সেইভাবেই নির্ধারণ করা রানী বা রাজার কি রোলটা হবে। তো এখানেও তাই। সুতরাং ধন্যবাদ ডক্টর রিপন। সম্প্রতি মানে একই সাথে আর কি রাষ্ট্রপতি শপথের পাশাপাশি মন্ত্রিসভাও রদবদল, মানে কিছু রদবদল হয়েছে, নতুন মুখ যুক্ত হয়েছে। আমরা মানে কনভেনশনালি জানি যে তথ্যমন্ত্রী সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা দেখলাম যে আগের তথ্যমন্ত্রীকে পরিবর্তন করে নতুন তথ্যমন্ত্রী দেওয়া হয়েছে। আসলে এইটার মানে কি ব্যাখ্যা, মানে আপনার কাছে কি মনে হয় যে তথ্যমন্ত্রী এই পরিবর্তনের প্রয়োজন ছিল? আমি আমার ছাত্র জীবনের একেবারে ফার্স্ট ইয়ার পিরিয়ডে ছোটোবেলা থেকে লেখালেখি করতাম, তো লিটল ম্যাগাজিন থেকে শুরু করে ছোটোবেলা পত্রপত্রিকা বের করা লেখালেখি ছোটোবেলা থেকে অভ্যাস ছিল। তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে আমি প্রথম একটা সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা করার সম্পাদক হিসেবে ডিক্লারেশন লাভ করি 1981 সালে। সেই হিসেবে সম্পাদক হিসেবে আমার সম্পাদকীয় জীবনের বয়সটা হচ্ছে আমার 35 বছর। এর মধ্যে বহুবার আমার পত্রিকা নিষিদ্ধ হয়েছে, চড়াই উত্তরায় বহুবার গিয়েছে, তাই না? আবার উচ্চ আদালতের মাধ্যমে কাগজ ফেরত পেয়েছে, আবার বের করেছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি কখনই দেখিনি যে বাংলাদেশের তথ্যমন্ত্রী, মানে যতগুলো তথ্যমন্ত্রী একেবারে বালক বেলায়, সেই তাহিরউদ্দিন ঠাকুরের নাম মনে আছে, তারপরে হাইবুল্লাহ খান সাহেব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তথ্যমন্ত্রী ছিলেন, মোটামুটি সব তথ্যমন্ত্রীর নাম জানি, মনে আছে। আমি কোনো তথ্যমন্ত্রীকে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করতে দেখিনি। সরকারের ইনফ্যাক্ট মানে একটা থাকা উচিত, মুখপাত্র একটা কনসেপ্ট, এইটা থাকা উচিত। তো রাজনৈতিক দলেও সেই ধরনের নাই, ইন্ডিয়াতে আছে, অন্য দেশে তো আছেই। বাংলাদেশে যেমন আমি একসময় আমার দলের অফিসিয়ালি মুখপাত্র শব্দটি পদটি বহন করতাম, আমার নামে সমস্ত প্রেস রিলিজগুলো যেত পার্টির মুখপাত্র হিসেবেই। আমি আপনাদের সাথে মিডিয়াতে মিট করতাম অ্যাজ এ স্পোক্স পার্সন অফ দ্য পার্টি, নট অন্য পরিচয় না। এই সরকার, বিএনপি সরকার, খুব ক্যাটেগরিক্যালি দুজন ব্যক্তিকে, মানে যে তথ্যমন্ত্রী কথাটা বলে, এটা আমি একটু ব্যাখ্যা বা মানে আমার বক্তব্যটা তুলতে চাই। তথ্যমন্ত্রী কখনই সরকারের মুখপাত্র ছিলেন না, কখনই না। মানে বিএনপি সরকারের কথা, তারেক রহমানের সরকার ছিলেন না। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য একজন সেপারেট মুখপাত্র নিয়োগ করেছেন, তিনি ডক্টর মাহাদি আমিন। এবং সরকারের তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আপনাদেরকে ব্রিফ করা হতো, দেশবাসীকে জানানো হতো, সরকারের একজন মানে প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা ছিলেন ডাক্তার জাহিদুর রহমান। অর্থাৎ সব মানে সেই হিসেবে মুখপাত্র যদি বলেন তাহলে তিনি। আচ্ছা, সেই প্রশ্নে তো বিবাদ ভঞ্জন হলো যে মুখপাত্র নয়, আমি জহিরুদ্দিন স্বপন মুখপাত্র ছিলেন না, তথ্যমন্ত্রী ছিলেন। তথ্যমন্ত্রী পরিবর্তনের কি ব্যাখ্যা আপনার কাছে বা মনে হয় কি? আমি যেটা মনে করি, জহিরুদ্দিন স্বপন আমার একেবারে বাল্যবেলার বন্ধু, ছোটবেলার বন্ধু, একসাথে আমরা মানে বড় হয়েছি, পড়েছি, তাই না? আমার একেবারে মানে খুবই ঘনিষ্ঠ বন্ধু একজন। তিনি মন্ত্রিসভায় যুক্ত হয় আমি খুবই আপ্লুত হয়েছি, তাই না? এবং তিনি খুবই সজ্জন মানুষ, বিনয়ী, আনডাউটেডলি হি হ্যাজ লট অফ ভার্চুস। আচ্ছা, তারপরে মানে আমার মনে হয় তিনি মিডিয়া বান্ধবও ছিলেন, আমার মনে হয়, তাই না? তো উনি বেসিক্যালি একজন স্টুডেন্ট লিডার ছিলেন,
একজন ছাত্র নেতা থেকে পরবর্তী তিনি রাজনীতিক হিসেবে তিনি নিজের পরিচিতি ডেভেলপ করেছেন, সংসদ সদস্য হয়েছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী নিঃসন্দেহে মনে করেছেন আজকে বোধহয় তার পদবিটা রাজনৈতিক উপদেষ্টা হয়েছে প্রধানমন্ত্রী, তাই না? সেক্ষেত্রে যে সংসদের ভেতরে বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলোর মধ্যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাই না? কোহেশন ডেভেলপ করার ব্যাপার থেকে অনেকগুলো বিষয় থাকে, যে বিষয়গুলোতে একজন সরকারের কার্যকর মানে আপনার কি বলে, একজন পলিটিক্যাল অ্যাডভাইজার থাকা উচিত। ডিফারেন্সেস অপিনিয়ন বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিস, এগুলো কমিয়ে আনা, দূরত্বগুলোকে কমিয়ে আনা, কার্যকর সম্পর্ক তৈরি করা, আস্থার জায়গাটা বাড়ানো, তাই না? তো অনেক রাজনৈতিক উপদেষ্টা কিন্তু অনেক অনেক বড় কাজ। যদি মানে বলতে চাচ্ছেন যে তারা আসলে প্রমোশনই হয়েছে? আমি বলতে চাই তার রাজনৈতিক মানে কর্মপরিধিটা আরো বাড়লো, রাজনৈতিক কর্মপরিধিটা আরো বেশি বিস্তৃত হয়েছে। আচ্ছা, এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন তিনি এই জায়গাতে বরং অনেক বেশি ভালো ভূমিকা পালন করতে পারবেন। ধন্যবাদ ডক্টর রিপন। জনাব আবু আলম শহীদ খান, আপনি কতগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে মন্ত্রিসভা যখন পরিবর্তন হলো, এক ব্যক্তি 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা আছেন, এই সবগুলো একটু অ্যাড্রেস হবে, কিন্তু আমরা তেমনটি দেখলাম না। বরঞ্চ দেখলাম যে একটা বিরল ঘটনা, যে একটি মন্ত্রণালয়ে 2জন প্রতিমন্ত্রী আছেন। সে ব্যাখ্যাও এসছে যে পূর্ণমন্ত্রী ছুটিতে যাচ্ছেন, সেজন্য কাজের চাপ বেড়েছে, তিনি বছর খানেকের মতো থাকবেন জাতিসংঘের অধিবেশনে। তো এইসব ব্যাখ্যাও পাওয়া গেল। আপনার কাছে কি মনে হয়নি যে এই বিষয়গুলো অ্যাড্রেস করার, যেটা অনেক আলোচনা চলছিল, যে দায়িত্বগুলো একটু রিসাফল হওয়া, এই বিষয়গুলো শেষ পর্যন্ত অনুক্ত বা অনুচ্চই থেকে গেল? না, দেখেন, সরকার যারা পরিচালনা করছেন, মানে দেশের প্রধানমন্ত্রী, এটাও তো সংবিধানে আছে যে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী করবেন, ইচ্ছা করলে মন্ত্রীদের পদত্যাগ করাতে পারেন। তো কোথাও আইন ভঙ্গ হয় না, আইন ভঙ্গের করে শুধু আলোচনা হচ্ছে, সংবিধান ভঙ্গ হয়নি। সংবিধান অনুসারে উনি এই পদক্ষেপগুলো নিয়েছেন। এখন জহিরুদ্দিন স্বপন সাহেবের ব্যাপারে তো পুরো ব্যাখ্যাটা আমরা পেলাম, তাই না? যে ওনার যে দায়িত্ব, এই দায়িত্বটা হয়তো আরো বড় দায়িত্ব, সারা দেশব্যাপী। যদিও একজন মন্ত্রীর দায়িত্ব সারা দেশব্যাপী, কারণ যে কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী তো শুধুমাত্র তার এলাকার মন্ত্রী না, বা ওই মন্ত্রণালয়ের মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রী। তো এখানে ওই ব্যাখ্যাটা তো আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে, যে খলিলুর রহমান সাহেব যেহেতু ছুটিতে যাবেন বা সাধারণ পরিষদের অধিবেশন শুরু হলে তিনি ওখানে ব্যস্ত থাকবেন। এটা একটা বিরল ঘটনা যে একই মন্ত্রণালয়ে 2জন প্রতিমন্ত্রী আছেন। তো খলিল সাহেব ছুটিতে গেলে ওখানে হয়তো এই পরিবর্তনটা আমরা দেখতেও পারি, যে ওখানে কেউ হয়তো আরেকটু বড় দায়িত্ব পাবেন, তখন আমাদের কোনো কোশ্চেন থাকবে না। আপনার তো এটা হলো 3য় বৃহত্তম মন্ত্রিসভা, মানে কাছাকাছি 61 জন ছিল আগে, এখন 51 জন প্লাস আরও 10 জন, 52 জন প্লাস 10 জন উপদেষ্টা আছেন। তো বড় মন্ত্রিসভা এবং বড় পরিসরে আছে। সেখানে এই যে ডিস্ট্রিবিউশন অফ আপনার যে মন্ত্রণালয়, এটা প্রধানমন্ত্রী নিশ্চয়ই করবেন। মানে প্রথম দিন কিছুটা করেছেন, এরপরে যখন উনি আরও বসবেন সবার সাথে, তখন মন্ত্রিসভায় আলোচনা হবে এবং নিজেও আলোচনা করবেন। তাকে যারা হেল্প করছেন, যারা ব্যুরোক্রেসিতে আছেন অথবা যারা তার উপদেষ্টা আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে নিশ্চয়ই এটাও হয়ে যাবে। মানে আমি খুব তাড়াহুড়ো দেখছি না যে এই যে এখনই করে ফেলতে হবে, অনেক কিছুই করা হচ্ছে না, এরকমটা না। এটা তো মাত্র 6 মাস, 180 দিন প্লাস গভর্নমেন্ট। এই সময়ের মধ্যে এই পরিবর্তনগুলো এসছে, ভবিষ্যতে আমরা আরও পরিবর্তন দেখতে পারবো। আচ্ছা, কোন সময়টা মূল্যায়নের জন্য যথেষ্ট? মানে অনেক সময় আসে যে 6 মাস, ওকে, তাহলে কোন সময়টা মূল্যায়নের জন্য যথেষ্ট বলে আপনি মনে করেন? আমি তো মনে করি প্রত্যেকটা দিন মূল্যায়নের জন্য যথেষ্ট। মানে এটা আমার মতামত ব্যক্তিগত। প্রতিটা দিন 24 আওয়ার্স, হ্যাঁ, 24/7 এটা মূল্যায়ন। কিন্তু আমাদের হচ্ছে কি, আমরা কিছু ওই ওয়েস্টার্ন জিনিস ফলো করি, তো 100 ডেজ, ওটার মধ্যে আমেরিকান কোন প্রেসিডেন্ট একবার এটা করছিল, 100 ডেজ প্রোগ্রাম। তো এটা কেন করে? পলিটিশিয়ানরা চিন্তা করে বা পলিটিক্যাল পার্টি চিন্তা করে যে আগের সরকারের তুলনায় আমি কিছু কাজ করতে চাই, চমক দিতে চাই, তখন এই যে গিমিক, আমি গিমিক বললাম না, চমক দিতে চাই, তো 100 ডেজ একটা প্রোগ্রাম দিয়ে দিল। তো এরপরে আপনারা তো পেয়ে গেলেন, মিডিয়া পেয়ে গেল শুধু 100 ডেজ, এখন 180 ডেজ, 6 মাস। কিন্তু এই সরকারের মেয়াদ আছে 5 বছর 60 মাস। তার আগে নিশ্চয়ই তারা নির্বাচন ডিক্লেয়ার করবেন, 3 মাস আগে হয়তো নির্বাচন ডিক্লেয়ার করার কথা। তো সুতরাং আমার কাছে প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ।
এই যে যারা জনগণ, যারা ভোটার, তারা তো প্রতিদিন যারা দেখছে, প্রধানমন্ত্রী সরকারকে আছেন, প্রতিদিন মূল্যায়ন করছে। প্রধানমন্ত্রীর কাছে, আমার যারা ক্যাবিনেটে আছেন এবং যারা সংসদ সদস্য আছেন এবং যারা পার্টির সাথে আছেন, মানে শাসক দলের সাথে, শাসক দলের জন্য প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দিন তাদেরকে গণনায় আনতে হবে যে আজকে তারা কি পরিবর্তন আনতে পারলেন, এবং প্রত্যেক দিন যে বড় কোনো পরিবর্তন হবে এরকম না, বাট প্রত্যেক দিন যদি তারা ধরে ধরে কাজ করেন সেটা বেটার হবে। সেই জন্য আমি মনে করি মূল্যায়নটা 6 মাস, 100 দিন, 1 বছর এরকম না করাই ভালো। আচ্ছা, জনাব আবুল আলম শহীদ খান, আপনি মানে আমাদের মানে বিরতিতে যাওয়ার আগে ছোট্ট করে একটু জানতে, যেহেতু আপনি গণমাধ্যমে মানে অবসরের পরে গণমাধ্যমের দায়িত্ব পালন করেছেন, তথ্যমন্ত্রী হিসেবে আমরা দেখেছি এর আগে শাসক দল শরিক দল থেকে তথ্যমন্ত্রী হওয়ার রেকর্ড আমরা দেখেছি। হাসানুল্লাহ কিনুকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া হয়েছে। বিরোধী দল ঘায়েলে শরিক দলের একজনকে বন্দুক রেখে ভালোই আমরা দেখেছি ঘায়েল করতে। আপনার কাছে কি মনে হয় যে আমরা আন্দালিব রহমান পার্থের বাগ্মিতার সম্পর্কে জানি, তিনি অত্যন্ত ভালো বলেন, পার্লামেন্টে সুবক্তা, শরিক দল থেকে হলেন তথ্যমন্ত্রী, আপনার কি মনে হয় যে তিনি কেমন করবেন? এটার উত্তর তো হলো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। কেন উনি তো ভাই, আপনারা যে এমন প্রশ্ন করেন না, উনি স্বপন দিয়েছেন কালকে, এখনো 24 ঘন্টা পার হয়নি। আমরা তাকে অন্য দেখেছি, হ্যাঁ তার একটা অ্যাগ্রেশন আছে, অ্যাগ্রেশন দেখেছি, তার অনেক 26 ঘন্টা হয়ে গেছে। 26 ঘন্টা হয়েছে। আমরা দেখি সামনে যে আরো তো কয়েকটা দিন দেখেন তিনি কিভাবে হ্যান্ডেল করেন। নিশ্চয়ই আমরা যারা দায়িত্ব পেলেন তাদেরকে নিশ্চয়ই যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে, তো তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করবেন এবং ভালোভাবে পালন করার চেষ্টা করবেন। আমরা স্বপন সাহেবের সময় দেখছি কিছুটা একেবারে ঠান্ডা পরিবেশ ছিল, আর এখন কিছুটা অ্যাগ্রেশনও আমরা দেখতে পারি, তো দেখি না কি হয়। আচ্ছা, ওকে। জনাব আসাদুজ্জামান রিপন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার ইস্যুতে একটু কথা বলেছেন যে ওইখানে অনেকদিন থেকেই গান বাজনা সিনেমা নিষিদ্ধ এবং বিভাগটা আলাদা, এবং অথচ আমরা জানি যে সেখানে আলাউদ্দিন, ওস্তাদ আলাউদ্দিন, সুর সম্রাট আলাউদ্দিন খাঁর জন্ম। এই যে ব্রাহ্মণবাড়ি আলাদা বছর পর বছর থেকে, বিগত কয়েক বছর থেকে উনি বলেছেন, আমরা দেখেছিও বিগত কয়েক বছর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসলে সব কিছু স্বাভাবিকভাবে চলছে না, বিশেষ করে আইন শৃঙ্খলা বা এবং সংস্কৃতির উপর এক ধরনের আগ্রাসন আছে। এভাবে কি চলতে পারে? সরকার, আমরা অভ্যুত্থান হয়েছে, তারপর অন্তর্বর্তী সরকার ছিল, তার আইন শৃঙ্খলার সমস্যা ছিল, যেহেতু নির্বাচিত সরকার না, এখন নির্বাচিত সরকার এসছে। আজকে ব্রাহ্মণবাড়িয়া এরকম তো অন্য কোনো জেলাও ভবিষ্যতে হতে পারে। এবং এই যে এই আগস্ট মাসে আমরা দেখেছি অতীতে 63টা জেলায় বোমা বিস্ফোরণ হয়েছে। তো আমি আসলে কোন দিকটা ইঙ্গিত করছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো কি সরকার সচেতন আছে? আমি খুব বেশি বুঝতে পেরেছি তা আমি নিজেকে অত পণ্ডিত লোক মনে করি না। টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি, আমি সাদামাটা মানুষ, সাধারণ মানুষ। আপনি তখন অনেক ছোট ছিলেন সম্ভবত নিদারাবাদের মানে হত্যাকাণ্ডের কথা কি আপনি পড়েছেন? ব্রাহ্মণবাড়ির একটা ঘটনা, তৎকালীন সময় দৈনিক বাংলায় এটা বিশাল একটা সেন্সেশনাল স্টোরি করেছিল। মানুষ মেরে ড্রামের মধ্যে ভরে তার মধ্যে ওটাকে ডিকম্পোজড হওয়ার জন্য চুন দিয়ে রেখেছিল মাসের পর মাস। মানে হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইনসিডেন্টালি ওটা আবার আমার শ্বশুর বাড়ি জেলা ব্রাহ্মণবাড়িয়া। এবং এটাও সত্য কথা যে আমি যখন ব্রাহ্মণবাড়িয়া যাই, মানে আমার সাংগঠনিক কাজে অথবা অন্য কাজে, শ্বশুরবাড়ি কাজে না, তো ওখানকার মানুষজন যখন জানেন যে আমি ঘটনাক্রমে ব্রাহ্মণবাড়িয়ার জামাই, তো তখন আমি কিন্তু প্রচণ্ডভাবে মানে আতিথ্যতা পাই। তারা খুবই আন্তরিকভাবে গ্রহণ করেন, ভালোবাসেন। সেই হিসাবে আই ফাউন্ড দ্য পিপল অফ ব্রাহ্মণবাড়িয়া অর পিপল ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, হোয়াট এভার, যেটি আপনি বলেন না কেন, আমি তাদের একটা ডিফারেন্ট, খুবই একটা পজিটিভ ক্যারেক্টার দেখেছি তাদের মধ্যে, আই মাস্ট সে। আবার কথায় ঢাল বললাম সরকি নিয়ে বেরোবারও একটা ব্যাপার স্যাপারও এই ব্রাহ্মণবাড়ির কথায় একটা মারামারি প্রবণ আছে। যেমন আমার নিজের জেলা মুন্সিগঞ্জ আবার একটা জায়গা আছে গজারিয়া, ওই কথায় ঢাল সরকি নিয়ে চলে আসে। কিছু এটা শুধু ব্রাহ্মণবাড়িয়া বললে ভুল হবে, নদী বিধৌত যে এলাকা, একবার নদী সংলগ্ন চর ঠর যেসব জায়গায় আছে, আমার কাছে মনে হচ্ছে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি এই জায়গাগুলোতে আছে। মানে এটা তো শুধু আইন শৃঙ্খলার সমস্যা না, যেমন যে কনসার্ট হতে বাধা দেওয়া হয়েছে, এটাকে আপনি এটা এবং এর আগে হামলা হয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁর। হ্যাঁ, এটার তো ব্রাহ্মণবাড়িতে অনেক ঐতিহ্য আছে এবং ব্রাহ্মণবাড়ির একটা জায়গা আছে, সেটা খুবই কাদিয়ানি অধ্যুষিত জায়গা।
এবং আমি যখন মানে ওই ঘটনা ওই অঞ্চলের জামাই, তো আমাকে আবার কেউ কেউ ডাইরেক্ট ইনডাইরেক্টলি জিজ্ঞেস করছে আমি আবার ঘটনাক্রমে আবার কোনো কাঁদিয়ানি পরিবারে ভুল করে বিয়ে ঠিয়ে করে ফেলেছি কিনা। তো যাই হোক, এবং ইনসিডেন্টলি আমার শ্বশুরবাড়িটা ওই মানে কাঁদিয়ানি অধ্যুষিত এলাকার খুব কাছাকাছি। তো একটা ব্যাপার ওখানে আছে, ওখানে মানে মুসলমানদের মধ্যে একটা ব্যাপার আছে, কাদিয়ানা সম্প্রদায়ের একটা ব্যাপার আছে, তারপরে আপনি যেটা এই যে আপনার কিছু ফ্যানাটিক লোকজন আছে, ধর্মান্ধতা এবং মানে উগ্রপন্থা, মানে যেটা কি এক্সট্রিম বিষয়টা হচ্ছে যে কোনো ধারণাই যদি খুব এক্সট্রিম লেভেলে চিন্তা করি সেটাই তো উগ্রপন্থা, মানে মৌলবাদ না। মৌলবাদ তো অন্য জিনিস, উগ্রপন্থার মৌলবাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মৌলবাদ তো আপনি যেটা আমি তো মৌলবাদী, কীভাবে মৌলবাদী? আমি বিশ্বাস করি নান বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড। আমি বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দিস ইজ মাই ফান্ডামেন্টাল বিলিফ। এটার মধ্যে, এটা তো আমি প্রোটেস্ট্যান্ট না, আমার ধর্মের মধ্যে কোনো, এটার বিশ্বাসের মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না, তাই না? তো ওই চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনি মৌলবাদী হতে পারেন, কিন্তু আমি বলছি কোনটা উগ্রপন্থাটা কোনটা? আমার মধ্যে টলারেন্স থাকবে যে আপনি ভিন্ন পন্থার লোক হতে পারেন, ভিন্ন মতাবলম্বী হতে পারেন, কিন্তু সেটাকে আমি আপনাকে চর্চা করার সুযোগ দেবো, আপনার মত প্রকাশের সুযোগ দেবো। সচেতন আছে যে ওইখানে এই জিনিসটা মাথাচাড়া দিয়ে উঠছে যেটা। হ্যাঁ, তো এই উগ্রপন্থাটাকে আমরা সেটা কোনো জায়গায় এবং কোনো ব্যাপারে, সেটা ধর্মের বেলায় হোক, যে কোনো ইস্যুতে হোক না কেন, উগ্রপন্থা শুড নট বি অ্যালাউড। এক্সট্রিমিজমটা কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। সেই জন্য কি মেজার, মানে আমি মানে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এক ধরনের এড়িয়ে গেছেন, সেখানে যা করার করবে সরকার। হ্যাঁ, ইয়েস, মানে এটা আমি বলতে পারি উনি এড়িয়ে যান নাই। আমি মনে করি ওখানে আমার ধারণা তিনি মোটেই এড়িয়ে যান নাই, তিনি বরং দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমি বলতে চাই উনি দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখেছেন, এটা যে এই যে সংকট বা সমস্যার কথাটা আপনি বললেন, তো এটা অ্যাড্রেস তো করতে হবে না, এটাকে কন্টিনিউ করতে দিতে হবে, এটা অ্যাড্রেস করতে হবে, এই পরিস্থিতি যাতে উন্নতি ঘটে এটি তো করতে হবে। তো এটা করার জন্য বিং এ মিনিস্টার ইনচার্জ অফ দ্য হোম মিনিস্ট্রি, ওনার যা করণীয়, এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা, ওখানকার মানুষ যার যার বিশ্বাস মতে তার কাজগুলো করতে পারা, এই যে একটা মানে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, সেই জায়গাটি তো ওনার দায়িত্ব হবে, এবং তিনি সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ ডক্টর রিপন। জনাব আবু আলম শহীদ খান, আপনি প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছেন। এই সরকার আসার পরে স্বাভাবিক বা প্রয়োজনের স্বার্থেই তারা অনেক রদবদল করেছে, প্রশাসনে করেছে, পুলিশ প্রশাসনে করেছে। রদবদল ছাড়াও কিছু বাধ্যতামূলক অবসরও দেওয়া হয়েছে, এবং একটা সময় বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলা, জি সবসময় হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক বা ঠিক রাখার প্রয়োজনে বিশেষ করে বিগত সরকারের অনেক লোকজন আছেন যারা সমস্যা তৈরি করছেন, তাদের পুলিশ প্রশাসন থেকে পুরোপুরি নির্মূল করা যায়নি, সেটা আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কিছুটা কারণ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরকম বক্তব্য আসছে। সার্বিকভাবে যে প্রশাসনের যে রদবদল হলো এবং পুলিশ প্রশাসনে, সেটা নিয়ে আলোচনা সমালোচনা আছে, এবং রিপন ভাই বলল যে এটা খুব স্বাভাবিক। আপনার কাছে কি মনে হয় যে সরকার এ পর্যন্ত যে রদবদলগুলো করেছে, একটি সুষ্ঠু প্রশাসন চালানোর স্বার্থে তারা সব সিদ্ধান্তগুলো সঠিকভাবে করতে পেরেছে? কেননা রদবদল না হলে নাকি সুশাসন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা একটু কঠিন। না, সরকার যে সব সিদ্ধান্ত একেবারে 100% সঠিক হবে এরকম তো কোনো কিছু নাই, এটা হবে না। বাট আপনাকে দেখতে হবে যে অধিকাংশ ক্ষেত্রে এগুলো ঠিক আছে কিনা, কেন কোনো সরকারের পক্ষে শতভাগ সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা খুব কঠিন, তাহলে তার কিছু থাকবে না। আমরা রদবদল ইস্যুতে আমরা তো আলোচনাই করতে পারবো না। রদবদল ইস্যুতেই আপনি মনে করতে পারেন 70-80% ঠিক আছে, হয়তো আর কিছু ক্ষেত্রে ব্যত্যয় আছে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এবং সরকারের তো আমরা 6 মাস মেয়াদী একটা সরকারের ব্যাপারে আলোচনা করছি, নিশ্চয়ই সামনে আলোচনাটা আরও করা যাবে এবং আলোচনা করে আমাদেরকে বের করতে হবে। তো এখন ধরেন প্রশাসনকে সংহত করার জন্য বা পুলিশের উপরে যে আক্রমণ হয়েছিল, 460টার বেশি থানা লুট হয়ে গেছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশ নিহত হয়েছে, তাই না? তো সব মিলিয়ে পুলিশের যে মোরাল ভেঙে গেছিলো। এবং ইউনূস সরকারের সময়, এই সরকার তো একটা কন্টিনিউশন, তাই না? ইউনূস সরকার তো 18 মাস ছিল, 5ই আগস্টের পরে 8ই আগস্ট থেকে। তো ওই সময় তো ইউনূস সরকারের সময় পুলিশকে যে মোটিভেট করা এবং পুলিশকে
এই আইন শৃঙ্খলা রক্ষার কাজে ঠিকমতো ব্যবহার করা, এই জিনিসটা হয়নি। যার কারণে এই সরকার আসার পরে তাদেরকে এই ব্যাপারটা একটা চ্যালেঞ্জের মতো, এই চ্যালেঞ্জটা তাদেরকে নিতে হচ্ছে এবং তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন, যেটা রিপন সাহেব বললেন যে নিশ্চয়ই তারা চিন্তা করছেন যে হোম মিনিস্টার খুব রেসপন্সটা খুব ম্যাচিউর। এখন একটা রেসপন্স হতে পারতো যে আচ্ছা ঠিক আছে, পুলিশের উপর আক্রমণ করছো, আমরাও তোমাদেরকে লাইন ধরে গ্রেপ্তার করি, এটা হতে পারতো একটা রেসপন্স। আরেকটা রেসপন্স হতে পারে ভালো মতো পিটুনি দিতে পারতো, সেটা কিন্তু পুলিশের অ্যাবিলিটি আছে, পুলিশের অ্যাবিলিটি নেই। দরকার হলে ব্রাউনবাড়িয়াতে থেকে যাবে, কুমিল্লা থেকে ফোর্স যাবে, দরকার হলে চিটাগং থেকে রিজার্ভ ফোর্স আসবে, ইভেন আমরা বিজিবি পাঠিয়ে দিতে পারি। সো সরকারের কাছে কিন্তু অনেক আছে, অস্ত্র আছে, বা সরকারের কাছে অনেক সক্ষমতা আছে, যে সক্ষমতা দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। বাট ঠিক আছে, এটা একটু আস্তে ধীরে আমাদেরকে দেখতে হবে। ব্রাউনবাড়িয়া এই ঘটনা তো নতুন না, ব্রাউনবাড়িয়াতে অনেক দিনের, ব্রাউনবাড়িয়া অনেক দিন ধরে এটা, যেটা রিপন সাহেব বললেন, ওখানে শহরে এলে তো মাঝে মাঝেই ট্যাটা বল্লম নিয়ে মারামারি হয়, সাধারণ ঘটনা। এই টিভি দেখতেছে, টিভি দেখা নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে একটা ঝগড়া হয়েছে, বা শত শত মানুষ ট্যাটা বল্লম নিয়ে নেমে পড়লো, এবং পুলিশ ওখানে যায় অনেক কষ্টে এটাকে ঠিক করতে হয়। রুইন ফারানের এলাকায় বেশি করে ওখানে খুবই এটা হয়, ওনার এলাকায় গজারিয়া তো এটা এরকম হয়, বেশ কয়েকটা এলাকা আছে। তো ব্রাউনবাড়িয়া এখানে ওই যে বড় হুজুর এখন মারা গেছেন, উনি ইন্তেকাল করেছেন, এখন ছোট হুজুর আছে এবং তাদের একটা বিশাল মাদ্রাসা আছে, সেখানে তারা অনেক ধর্ম চর্চা করে। তো সেখানে উগ্রবাদীরা কতটা অবস্থান গ্রহণ করেছে, এবং এটা তো উগ্রবাদ। আপনি যে ঘটনা ঘটছে এটা কিন্তু অবশ্যই আলোচনা করতে হবে। আপনি পুলিশ লাইনে তাদের একটা অডিটোরিয়াম আছে, তাদের একটা অনুষ্ঠানে তারা সেখানে কি করছে, গান বাজনা করছে, সেটার ভিতরে ঢুকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা কিন্তু অন্যায় এবং এটা বেআইনি। যারা তাই না, এটা তো, এবং পুলিশের মোরাল যখন আমরা ঠিক করার চেষ্টা করছি, তো এখন পুলিশের এই সাধারণ একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটার ভিতরে আপনি ঢুকে যায় এরকম একটা চেয়ার টেবিল ভেঙে পুলিশকে পাবলিক প্লেসেও না, সেটা তাদের একদম ভিতরে, পুলিশ লাইনের ভিতরে এবং অডিটোরিয়াম। ভাই, তো এইটা তো একটা মানে একেবারে এমন একটা জায়গা যেখানে আপনি যাওয়াই উচিত না। এখন আপনার যদি কোনো অসুবিধা হয়, আপনারা পুলিশের এসপি, পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যেটা ওরা বলছে যে কি আজান পড়তেছিল নাকি জোরে সঙ্গীত হচ্ছিল, এই জন্য তাদের নামাজে অসুবিধা হচ্ছিল, নানান একটা কথাবার্তা বলছে না, তো তারা তো যোগাযোগ করতে পারতো, যোগাযোগ করে এটার সাউন্ড তো কমানোই যায়। আর এমন বাংলাদেশে তো এখন প্রচলিতভাবে আমি কোনো অনুষ্ঠান দেখি, সাধারণ যে আলোচনা অনুষ্ঠান, এই যে গোল টেবিল, ওইখানে আজান করার সময় লোকজন চুপচাপ বসে পড়ে, তাই না? আগে তো এগুলো হতো না, যে ভিতরে গোল টেবিল একটা 10 জন মিলে আলোচনা করছে, সেটাও কিন্তু কেউ কেউ বলেন যাচ্ছে ঠিক আছে, আজান পড়ছে, আমরা 2 মিনিট বা 5 মিনিট বন্ধ রাখি। এই ঘটনাগুলোকে তারপরে আবার আরেকটা জায়গায় ঘটছে, কিশোরগঞ্জে বোধহয় এরকম ঘটনা ঘটেছে। এগুলোকে কিন্তু ভালো মতো ব্যবস্থা নিতে হবে, এগুলোকে দেখতে হবে। এবং এইটার মধ্য দিয়ে, এটা এই জন্য বলছি যে আপনার ইউনূস সরকারের আমলে তো মাজারে আক্রমণ, মাজার থেকে লাশ উঠায় পুড়িয়ে দিয়েছে, তাই না? শত শত মাজার, যতগুলো হিন্দু টেম্পলে আক্রমণ হয়েছে তার চেয়ে বেশি কিন্তু মাজারে আক্রমণ হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনাগুলোর ব্যাপারে আসলে আমরা তো একটা বহুত্ববাদী বা বহু মতবাদের একটা গণতান্ত্রিক সহনশীলতায় বিশ্বাস করি, আমরা উদার গণতান্ত্রিক বাংলাদেশ চাই, বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশের পরিচয় এটা না যে বাংলাদেশের মানুষজন অযথা পুলিশ স্টেশনে ঢুকে পুলিশকে পিটাপিটি করে নষ্ট করবে। এই ব্যাপারে অবশ্যই তদন্ত করতে হবে, ভিডিও ফুটেজ আছে, এই ব্যাপারে ব্যবস্থা করতে হবে এবং নিশ্চয়ই আইনগত ব্যবস্থা করতে হবে। জনাব আবু আলম শহীদ খান, প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে মানে এক এক সময় এক এক রকম তথ্য পাওয়া যাচ্ছে। আজকে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আলাপ আলোচনা চলছে, সরকারি পর্যায়ে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আলাপ আলোচনা চলছে। গতকাল নয়াদিল্লি থেকে হঠাৎ করে একটা বার্তা তারা দিয়েছে তাদের ইন্টারনালি, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে তাদের কিছু ওয়ার্ম আপ এবং কিছু চেঞ্জ এবং রিহার্সেলের প্রয়োজন আছে, সেজন্য তারা তাদের নির্ধারিত প্রোগ্রাম বাতিল করে রিহার্সেল করবে। সেটা একটা অ্যানাউন্সমেন্ট যাওয়ার 2 ঘন্টা পর আবার সেই অ্যানাউন্সমেন্ট তুলে নেওয়া হয়েছে। এখন এই যে প্রধানমন্ত্রীর ভারত যাওয়া না যাওয়া, আমাদের ভিতরে একটা সম্পর্কে অস্বস্তি আছে, বাংলাদেশ ভারতের ভিতরে এটা বলার অপেক্ষা রাখেন, এবং শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন, তো এই অস্বস্তি আসলে এই সফর দিয়ে কি দূর করা সম্ভব হবে, না আসলে এর চেয়ে বেশি কিছু প্রয়োজন আছে? না, এই আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর বা ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর ভারত সফর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। কেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে চায়না সফর করেছেন, মালয়েশিয়া গিয়েছেন, আর ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের অনেক বিষয়ে আলোচনার আছে, আলাপ আলোচনা করে অনেক বিষয় ঠিক করার আছে। আমাদের 6400 কিলোমিটার সীমান্তের বাইরে আমাদের অনেক বাণিজ্যের বিষয় আছে। আপনার ছোট্ট বাণিজ্য কি, আপনার ভারত থেকে কাঁচামরিচ না আনলে আমাদের বাজারে কাঁচামরিচ, এখন বর্ষাকাল যেহেতু কাঁচামরিচের আমাদের উৎপাদনটা অনেক কম,
400 টাকা 500 টাকা কেজি হয়ে যায়, আমি 100 টাকায় তখন কাঁচামরিচকে করতে পারি। এরকম বেগম খালেদা জিয়ার সময় কিন্তু ভারতের কাছ থেকে অনেক জিনিস আমরা আমদানি করেছি। একসময় চালের মূল্য বেড়ে গিয়েছিল, তখন কিন্তু ভারতীয় বর্ডার ওপেন করে বন্ধ নাই, চলছে। তাই না? এটা চলছে, মানে এই যে এগুলো চালু রাখতে হবে, তো এটা তো চলতে থাকবে। একটু আগেই রিপন ভাই অনলাইনেই বোধহয় বলছেন যে আমাদের একটা ওই যে চুক্তি, আমাদের গঙ্গা পানি চুক্তির একটা ব্যাপার আছে, ডিসেম্বরের মধ্যে এটা সময় শেষ হয়ে যাবে, সময়টা শেষ হয়ে যাবে। সুতরাং ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। ওদিকে পাকিস্তানের সাথে একটা পানি চুক্তি নিয়ে তো ভারতের একদম মারকাট অবস্থা, তাই না? মাঝে মাঝে পাকিস্তান অনেক চিৎকার করে, আবার নমনীয় হয়। তো আমাদের অনেক ইস্যুস হয়, আমাদের তিস্তা পানি চুক্তি, আমাদের অনেকগুলো ইস্যুস আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের যেমন ডিজেল দরকার, এবং ডিজেল আসতেছে পাইপলাইনে, আমাদের আরো বাড়তি চাহিদার কথা আরো বাড়তি জানিয়েছে। চাহিদা আছে। সো ভারত কিন্তু 12 থেকে 15 বিলিয়ন ডলারের ডিজেল বাইরে রপ্তানি করে, পশ্চিম ইউরোপে রপ্তানি করে, আমেরিকা রপ্তানি করে। ওই যে রাশিয়ান ক্রুড অয়েল কিনে তারা ভারতে রিফাইনারি আছে করে। আপনি অবাক হয়ে যাবেন শুনলে যে তারা কাতারেও ডিজেল রপ্তানি করে। কারণটা হচ্ছে কাতারে অনেক তেল আছে কিন্তু তাদের রিফাইনারি নেই। তো আমরা হলাম ভারতের প্রতিবেশী দেশ, আমাদের একটা আমরা এটা আনতে পারি বিকজ আমাদের যে চট্টগ্রাম থেকে যে কোদনাইলে যে ডিজেল আনতাম আমরা বাই ট্রাক অ্যান্ড বাই যে রেলওয়ে ওয়াগন, সেটা তো এখন লাগতেছে না বিকজ আমাদের পাইপলাইন হয়ে গেছে। সো আমাদের কিন্তু রেলওয়ে ওয়াগন আছে, আমাদের ট্রাক আছে, আমরা আরও ডিজেল প্রয়োজন হলে সেটা ভারত থেকে আনতে পারি। এবং আমাদের ভারতের সাথে আমাদের বাণিজ্যের সুবিধাটা হলো যে পরিবহন খরচ। সো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর কিন্তু অনেকগুলো ইস্যু নিয়ে তৈরি, অনেক বিষয় আছে যেটাতে আমরা আলাপ আলোচনা করতে পারি। অফকোর্স পলিটিক্যাল ইস্যু আছে। তো এই জায়গাটা আমি যেমন করে দেখি, মানে আমি ব্যক্তিগতভাবে দেখি, ধরেন জার্মানির সাথে রাশিয়ার অনেক সমস্যা না, দুইটা বিশ্বযুদ্ধ করছে, এখন ইউক্রেন যুদ্ধ চলছে, এখানকে জার্মানি কি করে? জার্মানি ইউক্রেনকে সাহায্য করতেছে না, মূলত ইউক্রেনের যুদ্ধের জার্মানি একটা নেতা, ইউরোপের নেতা, তাকে সাহায্য করতেছে। তো আপনি মস্কো থেকে কি বার্লিনের গ্যাস পাইপলাইন বন্ধ হয়েছে, বা মস্কো থেকে বার্লিনের ট্রেন বন্ধ হয়েছে, বা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে? জার্মানির তেল দরকার এবং গ্যাস দরকার, কেন তাদেরকে ওয়ার্ম আপ করতে হবে, তাদের তেল চালাতে হবে, তাদের গাড়ি ঘোড়া। আবার রাশিয়ার কিন্তু তেল বিক্রি করা দরকার, কারণ তেল বিক্রি না করে ওরা ড্রোন কিনবে কোত্থেকে, কীভাবে ইউক্রেনের সাথে মোকাবিলা করবে? এই যে বিষয়গুলো আছে, অর্থনৈতিক যে বাণিজ্য, ডিপ্লোম্যাটিক যে সম্পর্ক এবং পলিটিক্যাল ইস্যুস, এগুলোকে পৃথক পৃথকভাবে দেখতে হবে, আবার একসাথেও দেখতে হবে। আমাদের তো নীতিই আছে, আমরা কারোর সাথে শত্রুতা না, সকলের সাথে বন্ধুত্ব। সেখানে আমরা অফকোর্স আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, আমরা বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো দেশের সাথে আলাপ আলোচনা হবে আমাদের প্রধান উদ্দেশ্য। এবং জেনারেল জিয়াউর রহমানের সরকার হিসেবে তো এই আমাদের যে ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসি করেই তো আমাদের কূটনীতি এইভাবেই তো এগিয়ে গেছে। তখন আমরা সার্ক করতে পারছি, আমাদের ইয়াতে নেতৃত্বে বলতে পারি, বা আমাদের ইনিশিয়েটিভে সার্কের জন্ম হয়েছিল। গঙ্গা পানি চুক্তি তো হলো, গঙ্গা পানি চুক্তি হয়েছে, তাই না? তো সো এই সব বিষয়ে কিন্তু এগুলো অনেকগুলো ইস্যুস একসাথে চিন্তা করতে হবে। কারো কারো আছে খুব কম্পার্টমেন্টাল, আর বাংলাদেশে কিছু লোক আছে সবসময় অ্যান্টি ইন্ডিয়ান একটা কথাবার্তা বলতে পছন্দ করে এবং বলবে, এবং সরকারকে কিন্তু একটা বিপদে ফেলানোর জন্য কেউ কেউ আছে, না এটা যাওয়াই যাবে না, এটা গেলে এই হবে ওই হবে। এটা তো আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের ডিপ্লোমেসি, আমাদের অন্যান্য ইস্যুস, আমাদের বাণিজ্য, আমাদের সুরক্ষা এবং নানান ইস্যুস, অ্যান্ড দেন আমাদের পলিটিক্যাল ইস্যুস, সব মিলিয়ে একটা প্যাকেজ, এটা আলোচনা করতে হবে। সুতরাং প্রধানমন্ত্রী যেতে পারেন, আমার মনে হয় যাওয়াই উচিত। ধন্যবাদ জনাব আব্বু আলম। রিপন ভাই, ডক্টর রিপন, যে এই যে ডিপ্লোমেসির কথা বলে, এটা তো ঠিকই আছে, কিন্তু মানে এই যে শেখ হাসিনার প্রত্যাপনের ইস্যুটি কি বাদ দিয়ে শুধু এই ডিপ্লোমেসিগুলো নিয়ে আলোচনা করে আমরা মানে সম্ভব? যেহেতু একটা প্রত্যাপন ইস্যুটা বাদ দেবেন কেন? সেটাই অনেকে বলতে পারেন যে ডিপ্লোমেসি এটা ওইটার সাথে এইটা, মানে সরকারের তরফ থেকে তো এটা বারবার বলা হয়েছে যে ওইটা একটা ইস্যু, এবং প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে সেটা বিবেচনার একটা বিষয়। না, এই বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনার ইন্ডিয়ার সাথে তো আমাদের অনেক বাইল্যাটারাল অমীমাংসিত বিষয় আছে, অনেক। সেটা আপনার তিস্তা ইস্যু আছে, নতুন করে আপনার অন্যান্য মানে শেখ হাসিনার সাথে একেবারে নতুন ইস্যু, তাই না? আপনার আমাদের পানি চুক্তির ব্যাপারটা তো শেষ হয়ে যাবে এই বছর ডিসেম্বরে, এটাকে নবায়ন করার ব্যাপার আছে। একটা প্রতিবেশীর সাথে তো আপনি একেবারেই বৈরী সম্পর্ক মানে ইয়ার্স টুগেদার আপনি মেনটেন করতে পারবেন না, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও তো সত্য যে আপনি আবার আপনার প্রতিবেশীকে এটাও তো আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি সমতার ভিত্তিতে তার সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী, তাই না? মিনওয়াইল কিন্তু আমাদের নতুন গভর্নমেন্ট, আমাদের এই যে নতুন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু সেই বার্তাটি কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিয়েছে, দেয়নি যে না তা না, কিন্তু এটা কিন্তু বহু বছর পরে বাংলাদেশ তার নিজের একটা স্ট্রং পজিশন তারা তুলে ধরেছে। তো এটা ঠিক আছে,
আবার অন্যদিক থেকে আপনার মানে ভারতের পক্ষ থেকেও তাদেরও অনেক আগ্রহের বিষয় আছে। এখন একটা স্টেলমেট তো আছেই। আই থিঙ্ক এটা ডিপ্লোম্যাটিক্যালি রিজলভ হবে এবং এটা শেষ হবে। প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না কেন, নিশ্চয়ই তিনি সফর করবেন, বাট এটার জন্য একটা কন্ডিসিভ এনভায়রনমেন্টের কথা আমাদের সরকারের তরফ থেকে যেটা ভারতকে জানানো হয়েছে। আমার মনে হয় সব কিছু তো আপনার একবার ওপেন কূটনীতি হয় না, এর মধ্যে কিছু বিহাইন্ড দ্য পার্লারও তো অনেক কিছু হয়। আমার মনে হয় যে বাংলাদেশের যে গ্রিভেন্সেসগুলো আছে সেগুলো মিনহোয়াইল ইন্ডিয়ার পক্ষ থেকে সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। শেখ হাসিনা একটা ইস্যু, তো শেখ হাসিনা ইস্যুটা এটা এমন একটা ইস্যু, ওই শেখ হাসিনা মাঝে মধ্যে বলবে এই চলে আসলাম চলে এলাম এরকম বলবে, উনি কখনই আসতে পারবেন না। এবং ভারতও শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করবে বলে আমি মনে করি না। আলোচনা সফর আরও বহু হতে পারে, কিন্তু হ্যান্ড ওভার তাকে মানে করবে না। একটা বাস্তবতা মেনে নিয়ে চলতে হবে। একটা হাসিনা না, বাস্তবতা মেনে নেওয়ার বিষয় না তো, মানে অন্যান্য সম্পর্কগুলো এগিয়ে নিতে একটা হবে। ফিউজিটিভ লোককে যদি আপনি আপনার দেশে আশ্রয় দেন, আমি তো আমার তরফ থেকে তো বলবো তাকে বিচারের সম্মুখীন করুন, এটা তো আমি আমার তরফ থেকে বলবো। আর উনি যে বলেন আমি চট করে ডিসেম্বরে চলে আসছি, ওনার চলে আসার তো ওনার উপর নির্ভর করছে না। কারণ এক নম্বর হচ্ছে ওনার যে রেড পাসপোর্ট দিয়ে উনি উড়ে গিয়েছিলেন, ওনার সেই রেড পাসপোর্টটার মেয়াদ শেষ হয়ে গেছে। আনলেস অ্যান্ড আনটিল বাংলাদেশ গভর্নমেন্ট তার জন্য নতুন একটা পাসপোর্ট অথবা একটা ট্রাভেল পারমিট যদি ইস্যু না করে, তাহলে ওনার চট করে আসা, এখন উনি তো কোনো এই আপনার এই গরু কারবারি চোরা কারবারির মতন তার উনি বর্ডারের ফাঁক দিয়ে ঢুকে পড়তে পারেন না, এটা খুব ক্লিয়ার, তাই না? এবং উনি জানেন ওনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে তার একটা দণ্ড ঘোষিত হয়েছে। এবং আপনার অনুষ্ঠানে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ইন্টারন্যাশনালি আপনি খুব কোনো কাছাকাছি কোনো দেশের বিবরণ দিতে পারবেন না যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী কাজের অভিযোগ আছে, যারা দণ্ডিত হয়েছেন, তারা পলিটিক্সে ফেরত এসেছেন। এটার কোনো নজির নাই, এটা আসলে কোনো নজির নাই। এবং এই ধরনের শক্তিকে আপনি তো নিশ্চয়ই এখনও জানেন, পাকিস্তানের নওয়াজ শরীফ ভাই শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী আছেন উইথ দ্য হেল্প অফ আর্মি। নওয়াজ শরীফ কিন্তু এখনও দুবাইতেই আছেন, তার কিন্তু নওয়াজ শরীফের কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব নেওয়া সুযোগ হয়নি বা হবে না, সম্ভব হয়নি, আর সুযোগ নেইও। তো সুতরাং আপনি জানেন অস্ট্রেলিয়ার একটা আইনও আছে, কিন্তু সেটা হলো আমি বলছি টেম্পোরারি আপনার এক্সক্লুশন অর্ডার। মানে বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে যদি মনে করেন যে মানে তিনি আসতে চান অথবা তাকে গ্রহণ করবে না, যেহেতু বাংলাদেশ সরকার বিচারের সম্মুখীনই করতে চায়, কিন্তু একটা আইন কিন্তু অস্ট্রেলিয়াতেও আছে, তার দেশে নিজের সিটিজেনকে টেম্পোরারি এক্সক্লুশন অর্ডার দিয়ে মানে আশা ঠেকাতে পারে। আমরা ব্রিটেনের যে মানে মেয়েটা শামীমা, তার উদাহরণ জানি, যে সে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য বহুত আইনি আদালতের ফাইট করার পরে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তাকে অ্যালাউ করেনি, তাই না? তো শেখ হাসিনার যে অপরাধগুলো করেছেন, মানবতা বিরোধী যে অপরাধ করেছেন, এবং তার ওই যে কি বলে কি যেন ভদ্রলোকের নাম, চাঁদপুরের মায়া সাহেব, তারা এখন পর্যন্ত চোখের বদল চোখ, নাকের বদলে নাক, এটার বদলে ওইটাই যে নানান কিছু নিয়ে আর হুঙ্কার দেয়, এগুলো হচ্ছে অ্যাবসলিউট সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার যদি ছোট্ট একটা আইন তৈরি করে, তাহলে আপনার ওই মানে অস্ট্রেলিয়ার মতো, ব্রিটেনের মতো এদেরকে ইহজীবনে আর বাংলাদেশের ভূখণ্ডে ঢোকার আর কোনো সুযোগ থাকবে না। সারা দেশে রিফিউজি থাকতে পারবে ঘুরে ঘুরে, আর যে টাকা পরিমাণ চুরি চামারি লুটপাট করে যেগুলো করছে সেগুলো নিয়ে তাদের বাকি জীবনটা মোটামুটি ভালোই যাবে। তবে মাটিটা বাংলাদেশের মাটিতে, ধন্যবাদ, কবরটা বাংলাদেশের মাটিতে হবে। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন এবং জনাব আবু আলম শহীদ খান আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।